গল্পের নাম পণ্ডিত মশাই। গল্পটি সৈয়দ মুজতবা আলীর চাচা কাহিনী থেকে নেওয়া হয়েছে। গত শতকের শেষ আর এই শতকের গোড়ার দিকে আমাদের দেশের টোলগুলো মড়ক লেগে প্রায় সম্পূর্ণ উজাড় হয়ে যায়। পাঠান মোগল আমলে যে দুর্দৈব ঘটেনি, ইংরাজ রাজত্বে সেটা প্রায় আমাদের চোখের সামনে ঘটল। অর্থনৈতিক চাপে পড়ে দেশের কর্তা ব্যক্তিরা ছেলে ভাইপোকে টোলে না পাঠিয়ে ইংরেজি স্কুলে পাঠাতে আরম্ভ করলেন। চতুর্দিকে ইংরেজি শিক্ষার জয় জয়কার পড়ে গেল। সেই ডামাডোলে বিস্তর টোল মরল, আর বিস্তর কাব্যতীর্থ বেদান্ত বাগীশ না খেয়ে মারা গেল। এবং তার চেয়েও হৃদয় বিদারক হলো তাদের অবস্থা, যারা কোনো গতিকে সংস্কৃত বা বাংলার শিক্ষক হয়ে হাই স্কুলগুলোতে স্থান পেলেন। এদের আপন আপন বিষয়ে অর্থাৎ কাব্য, অলঙ্কার, দর্শন ইত্যাদিতে এদের পাণ্ডিত্য ছিল অন্যান্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি, কিন্তু সম্মান এবং পারিশ্রমিক এরা পেতেন সবচেয়ে কম। শুনেছি কোনো কোনো স্কুলে পণ্ডিতের মাইনে চাপরাশির চেয়েও কম ছিল। আমাদের পণ্ডিত মশাই তর্কালঙ্কার বা কাব্য বিশারদ ছিলেন আমার আর ঠিক মনে নেই, কিন্তু একথা মনে আছে যে পণ্ডিত সমাজে তার খ্যাতি ছিল প্রচুর, এবং তার পিতৃ পিতামহ চতুর্দশ পুরুষ শুধু যে ভারতীয় সংস্কৃতির একনিষ্ঠ সাধক ছিলেন তা নয়, তারা কখনো পরাহ্ন করেননি। পাল পরব শ্রাদ্ধ নিমন্ত্রণে পাত পাড়ার তো কথাই ওঠে না। বাংলা ভাষার প্রতি পণ্ডিত মশায়ের ছিল অবিচল অকৃত্রিম অশ্রদ্ধা, ঘৃণা বললেও হয়তো বাড়িয়ে বলা হয় না। বাংলাতে খাঁটি সংস্কৃত বস্তু আছে, তিনি মাত্র সেইটুকু পড়াতে রাজি হতেন, অর্থাৎ কৃত, তদ্ধি এবং সমাস, তাও বাংলা সমাস নয়। আমি একদিন বাংলা রচনায় দোলা লাগা, পাখি জাগা উদ্ধৃত করেছিলুম বলে তিনি আমার দিকে দোয়াত ছুঁড়ে মেরেছিলেন। ক্রিকেট ভালো খেলা, সেদিন কাজে লেগেছিল, এবং তার পর মুহূর্তেই বিপূর্বক আপূর্বক ঘ্রা ধাতুর দিয়ে সংস্কৃত ব্যাঘ্রকে ঘায়েল করতে পেরেছিলুম বলে তিনি আশীর্বাদ করে বলেছিলেন, এই দণ্ডেই তুই স্কুল ছেড়ে চতুষ্পাঠীতে যা, সেখানে তোর সত্যবিদ্যা হবে। কিন্তু পণ্ডিত মশাই যত না পড়াতেন তার চেয়ে বকতেন ঢের বেশি, এবং টেবিলের উপর পা দুখানা তুলে দিয়ে ঘুমুতেন সবচেয়ে বেশি, বেশ নাক ডাকিয়ে এবং হেডমাস্টারকে একদম পরোয়া না করে। কারণ হেডমাস্টার তার কাছে ছেলেবেলায় সর্বাঙ্গ নিন্দনীয় হস্তিমূর্খ ছিলেন, সেই কথাটি পণ্ডিত মশাই বারংবার অহরহ সর্বত্র উচ্চ কণ্ঠে ঘোষণা করতেন। আমরা সে কাহিনী শুনে বিমল আনন্দ উপভোগ করতুম, আর পণ্ডিত মশাইকে খুশি করবার পন্থা দরকার হলে ওই বিষয়টি নতুন করে উত্থাপন করতুম। আমাকে পণ্ডিত মশাই একটু বেশি স্নেহ করতেন, তার কারণ বিদ্যাসাগরী বাংলা লেখা আমার বাই। পণ্ডিত মশাই যে আমাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন তার প্রমাণ তিনি দিতেন আমার উপর অহরহ নানা প্রকার কটু বাক্য বর্ষণ করে। পণ্ডিত মশাইয়ের বর্ণ ছিল শ্যাম। তিনি মাসে একদিন দাড়ি গোঁফ কামাতেন এবং পরতেন হাঁটু জোড়া ধুতি।
দেহের উত্তমার্ধে একখানা দড়ি পেঁচানো থাকতো। অজ্ঞেরা বলতো সেটা নাকি দড়ি নয়, চাদর। ক্লাসে ঢুকেই তিনি সেই দড়িখানা টেবিলের ওপর রাখতেন। আমাদের দিকে রোষ কষায়িত লোচনে তাকাতেন, পা দুখানা টেবিলের ওপর লম্বমান করতেন। তারপর যে কোনো একটা অজুহাত ধরে আমাদের একচোট বকে নিয়ে ঘুমিয়ে পড়তেন। তারপর কখনো আপন গতায়ু চতুষ্পাঠী কথা স্মরণ করে বিড়বিড় করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে অভিশাপ দিতেন, কখনো দীর্ঘ নিঃশ্বাস ফেলে টানা পাখার দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়তেন। আমার বিশ্বাস পণ্ডিত মশাইয়ের টোল কেড়ে নিয়ে দেবতারা তাকে সান্ত্বনা দেবার জন্য অহরহ ঘুম পাড়িয়ে দিতেন। কারণ এরকম দিনযামিনী সায়ংপ্রাত শিশির বসন্তে বেঞ্চি চৌকিতে যত্র তত্র অকাতরে ঘুমিয়ে পড়তে পারাটা দেবতার দান, একথা অস্বীকার করার জো নেই। সে সময় আসামের চিফ কমিশনার ছিলেন এন.ডি. বিটসনবেল। সাহেবটির মাথায় একটু ছিপ ছিল। প্রথম পরিচয়ে তিনি সবাইকে বুঝিয়ে বলতেন যে তার নাম আসলে নন্দদুলাল বাজায় ঘাটা। এনডিতে হয় নন্দদুলাল, আর বিটসনবেল কথার অর্থ বাজায় ঘণ্টা, দুয়ে মিলে হয় নন্দদুলাল বাজায় ঘণ্টা। সেই নন্দদুলাল এসে উপস্থিত হলেন আমাদের শহরে। ক্লাসের জ্যাঠা ছেলে পদ্মলোচন সেই একদিন খবর দিল লাট সাহেব আসছেন স্কুলে পরিদর্শন করতে। পদ্মের ভগ্নিপতি লাটের ট্যুর ক্লার্ক নাকি, সে তার কাছ থেকে পাকা খবর পেয়েছে। লাটের স্কুল আগমন অবিমৃশ্য আনন্দদায়ক অভিজ্ঞতা নয়। একদিক দিয়ে যেমন বলা নেই কওয়া নেই, হঠাৎ কসুর বিনকসুরে লাট সাহেবের আসার উত্তেজনায় খিটখিটে মাস্টারদের কাছ থেকে কপালে কিলটা চট্টা আছে, অন্যদিকে তেমনই লাট চলে যাওয়ার পরপর 3 দিনের ছুটি। হেডমাস্টার মশাইয়ের মেজাজ যখন সকলের প্রাণ ভাজা ভাজা করে ছাই বানিয়ে ফেলার উপক্রম করছে, এমন সময় খবর পাওয়া গেল শুক্রবার দিন হুজুর আসবেন। স্কুল শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমরা সেদিন হাজির দিলুম। হেডমাস্টার স্কুলে সর্বত্র চরকিবাজির মতো তুর্কি নাচন নাচছেন। যেদিকেই তাকাই সেদিকেই হেডমাস্টার। নিশ্চয়ই তার অনেকগুলো যমজ ভাই আছেন, আর স্কুল সামলাবার জন্য সেদিন সব কজনকে রিকুইজিশন করে নিয়ে এসেছেন। পদ্মলোচন বলল, কমন রুমে গিয়ে মজাটা দেখে আয়। কেন, কি হয়েছে? দেখে আয় না চাই। পদ্ম আর যা করে করুক, কখনো বাসি খবর বিলোয় না। হেডমাস্টারের চড়ের ভয়ে না মেনে কমন রুমের কাছে গিয়ে জানালা দিয়ে দেখি অবাক কাণ্ড। আমাদের পণ্ডিত মশাই একটা লম্বা হাতা আনকোড়া নতুন হলদে রঙের গেঞ্জি পরে বসে আছেন, আর বাদ বাকি মাস্টাররা কলরব করে যে গেঞ্জিটার প্রশংসা করছেন, নানা মুনি নানা গুণকীর্তন করছেন। কেউ বলছেন, পণ্ডিত মশাই কি বিচক্ষণ লোক, বেজায় সস্তায় দাও মেরেছেন। কেউ বলছেন, আহা কি মানিয়েছে। আসলে পণ্ডিত মশাইকে সার্কাসের সঙের মতো দেখাচ্ছিল। কেউ বলছেন, যা ফিট করেছে। মরে যায়, গেঞ্জির আবার ফিট অফিট কি। শেষটায় পণ্ডিত মশাইয়ের ইয়ার মৌলভী সাহেব দাড়ি দুলিয়ে বললেন, বুঝলে ভচ্চাজ, এরকম উমদা গেঞ্জি স্রেফ 2খানা তৈরি হয়েছিল, তারই একটা কিনেছিল পঞ্চম জর্জ, আর দুসরাটা কিনলে তুমি। এ দুটো বানাতে গিয়ে কোম্পানি দেউলে হয়ে গিয়েছে।
আর কারো কপালে এরকম গেঞ্জি নাই। চাপরাশি নিত্যানন্দ দূর থেকে ইশারায় জানালো, স্যার আসছেন। 3 লাফে ক্লাসে ফিরে গেলুম। সেকেন্ড পিরিয়ড বাংলা। পণ্ডিত মশাই আসতেই আমরা সবাই 30 গাল হেসে গেঞ্জিটার দিকে তাকিয়ে রইলুম। ইতিমধ্যে রেবতী খবর দিল যে শাস্ত্রে সেলাই করা কাপড় পরা বারণ বলে পণ্ডিত মশাই পাঞ্জাবি শার্ট পরেন না, কিন্তু লাট সাহেব আসছেন, শুধু গায়ে স্কুল আসা চলবে না, তাই গেঞ্জি পরে এসেছেন। গেঞ্জি বোনা জিনিস, সেলাই করা কাপড়ের পাপ থেকে পণ্ডিত মশাই এক কৌশলে নিষ্কৃতি পেয়েছেন। গেঞ্জি দেখে আমরা এতই মুগ্ধ যে পণ্ডিত মশাইয়ের গালাগালের জন্য তৈরি, কিন্তু কেন জানি নে তিনি তার রুটিন মাফিক কিছুই করলেন না। চোখ লাল করলেন না, লাট আসছেন কাজেই টেবিলে ঠ্যাং তোলার কথাও উঠতে পারে না। তিনি চেয়ারের ওপর অত্যন্ত বিরস বদনে বসে রইলেন। পদ্মলোচনের ভয় ডর কম। আহ্লাদে ফেটে গিয়ে বলল, পণ্ডিত মশাই, গেঞ্জিটা কত দিয়ে কিনলেন? আশ্চর্য, পণ্ডিত মশাই খ্যাক খ্যাক করে উঠলেন না, নির্জীব কণ্ঠে বললেন, 5 শিকে। আধ মিনিট যেতে না যেতেই পণ্ডিত মশাই 2 হাত দিয়ে ক্ষণে হেথায় চুলকান, ক্ষণে হোথায় চুলকান, পিঠের অসম্ভব জায়গায় কখনো ডান হাতে কখনো বাঁ হাতে চুলকানোর চেষ্টা করেন, কখনো মুখ বিকৃত করে গেঞ্জির ভেতর হাত চালনা করে পাগলের মতো এখানে ওখানে ফ্যাঁস ফ্যাঁস করে খামচান। একে তো জীবনভর উত্তমাঙ্গে কিছু পরেননি, তার ওপর গেঞ্জি, সেও আবার একদম নতুন কোড়া গেঞ্জি। বাচ্চা ঘোড়ার পিঠে পয়লা জিন লাগালে সে যেরকম আকাশের দিকে 2 পা তুলে তড়পায়, শেষটায় পণ্ডিত মশায়ের সেই অবস্থা হলো। কখনো করুণ কণ্ঠে অস্ফুট আর্তনাদ করেন, রাধা মাধব, এ কি যন্ত্রণা! কখনো এক হাত দিয়ে আরেক হাত চেপে ধরে দাঁত কিরমির করে আত্মসংবরণ করার চেষ্টা করেন। লাট সাহেবের সামনে তো সর্বাঙ্গ আছড়ানো যাবে না। শেষটায় থাকতে না পেরে আমি উঠে বললুম, পণ্ডিত মশাই, আপনি গেঞ্জিটা খুলে ফেলুন। লাট সাহেব এলে আমি জানালা দিয়ে দেখতে পাবো, তখন না হয় পরে নেবেন। আসলে পণ্ডিত মশাইয়ের মতলব ছিল গেঞ্জিটা খুলে ফেলারই, শুধু আমাদের কারো কাছ থেকে একটু মরাল সাপোর্টের অপেক্ষায় এতক্ষণ বসেছিলেন। তবু সন্দেহ ভরা চোখে বললেন, শেষটায় আমাকে ডোবাবি না তো? তুই যদি হুঁশিয়ার না করিস আর লাট যদি এসে পড়েন। পণ্ডিত মশাই গেঞ্জিটা খুলে টেবিলের ওপর রেখে সেটার দিকে যে দৃষ্টি হানলেন, তার টিকিটিকেও কেটে ফেললেও তিনি তার দিকে এর চেয়ে বেশি ঘৃণা মাখিয়ে তাকাতে পারতেন না। তারপর লুপ্ত দেহটা ফিরে পাওয়ার আনন্দে প্রাণ ভরে সর্বাঙ্গে খামচালেন। বুক পিঠ ততক্ষণে লাল লাল আজিতে ভর্তি হয়ে গিয়েছে। আমি সময় মতো ওয়ার্নিং দিলুম, পণ্ডিত মশাই আবার তার গেঞ্জিটা উত্তমাঙ্গে মেখে নিলেন। লাট এলেন, সঙ্গে ডেপুটি কমিশনার, ডাইরেক্টর ইন্সপেক্টর, হেডমাস্টার, নিত্যানন্দ আর লাট সাহেবের এডিসি ভেডিসি না কি সব বারান্দায় জটলা পাকিয়ে দাঁড়িয়ে রইল। হ্যালো পণ্ডিত বলে সাহেব হাত বাড়ালেন। রাজ সম্মান পেয়ে পণ্ডিত মশাইয়ের সব যন্ত্রণা লাঘব হলো। বারবার ঝুঁকে ঝুঁকে সাহেবকে সেলাম করলেন। এইসব অনাদৃত পণ্ডিত শ্রেণী সামান্যতম গতানুগতিক সম্মান পেয়েও যে কী রকম বিগলিত হতেন তা তাদের সময়কার চেহারা না দেখলে অনুমান করার উপায় নেই। হেডমাস্টার পণ্ডিত মশাই কৃতোদ্ধৃত বাই জানতেন, তাই নির্ভয়ে ব্যাকরণের সর্বোচ্চ নভস্থলে উড্ডীয়মান হয়ে
বিহঙ্গ শব্দের তত্ত্বানুসন্ধান করলেন। আমরা জন দশেক একসঙ্গে চেঁচিয়ে বললুম, বিহায়স পূর্বক গম ধাতু খ। লাট হেসে বললেন, ওয়ান অ্যাট আ টাইম প্লিজ। লাট সাহেব আমাদের বললেন, প্লিজ। একই কাণ্ড, তখন আবার কেউ রাগ কাড়ে না। লাট সাহেব ততক্ষণে হেডমাস্টারের সাথে পণ্ডিত শব্দের মূল নিয়ে ইংরেজিতে আলোচনা জুড়ে দিয়েছেন। লাট সাহেব চলে গিয়েছেন। যাবার পূর্বে পণ্ডিত মশাইয়ের দিকে একখানা মোলায়েম নট করাতে তিনি গর্বে চৌচির হয়ে চুলকানির কথা পর্যন্ত ভুলে গিয়েছেন। আমরা 2-3 বার স্মরণ করিয়ে দেওয়ার পর গেঞ্জিটা তার শ্রীঅঙ্গ থেকে ডিগ্রেডেড হলো। 3 দিন ছুটির পর ফের বাংলা ক্লাস বসেছে। পণ্ডিত মশাই টেবিলের ওপর পা তুলে দিয়ে ঘুমুচ্ছেন। না, শুধু চোখ বন্ধ করে আছেন ঠিক ঠাহর হয়নি বলে গোলমাল আরম্ভ হয়নি। পণ্ডিত মশাই শুধোলেন, লাট সাহেবের সাথে কে কে এসেছিল বল তোরে। আমি সম্পূর্ণ ফিরিস্তি দিলাম, চাপরাশি নিত্যানন্দকেও বাদ দিলুম না। বললেন, হলো না। আর কে ছিল? বললুম, ওই যে বললুম একগাদা এটিসি না প্রাইভেট সেক্রেটারি আর কিছু সঙ্গে ছিলেন। তারা তো ক্লাসে ঢোকেননি। পণ্ডিত মশাই হঠাৎ চোখ পেলে আমার দিকে দাঁত মুখ খিচিয়ে বললেন, ওহ, উনি আবার লেখক হবেন? চোখে দেখতে পাসনে? কেন, লাট সাহেবের কুকুরটাকে দেখতে পাসনি? তাড়াতাড়ি বললুম, হ্যাঁ হ্যাঁ দেখেছি, ও তো 1 সেকেন্ডের তরে ক্লাসে ঢুকেছিল। পণ্ডিত মশাই বললেন, কুকুরটার কি বৈশিষ্ট্য ছিল বলতো? ভাগ্যিস মনে পড়ল। বললুম, আগে একটা ঠ্যাং কম ছিল বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। বলে পণ্ডিত মশাই আবার চোখ বন্ধ করলেন। অনেকক্ষণ পর বললেন, শোন, শুক্রবার দিন ছুটির পর কাজ ছিল বলে অনেক দেরিতে ঘাটে গিয়ে দেখি আমার নৌকার মাঝি এক অপরিচিতর সঙ্গে আলাপ করছে। লোকটি মুসলমান, মাথায় কিস্তি টুপি। আমাকে সেলাম টেলাম করে পরিচয় দিল যে আমাদের গ্রামে মিম্পরউল্লার লাট সাহেবের আর্দালি সাহেবের সাথে এখানে এসেছে। আজকের দিনটা ছুটি নিয়েছে তার দিদিকে দেখতে যাবে। ঘাটে আর নৌকা নেই, আমি যদি মেহেরবানি করে একটু স্থান দিই। পণ্ডিত মশাইয়ের বাড়ি নদীর ওপারে, বেশ খানিকটা উজিয়ে, তাই তিনি বর্ষাকালে নৌকায় যাতায়াত করতেন আর সকলকে অকাতরে লিফট দিতেন। পণ্ডিত মশাই বললেন, লোকটার সঙ্গে কথাবার্তা হলো, লাট সাহেবের সব খবর জানে, তোর মতো কানা নয়। সব জিনিস দেখে সব কথা মনে রাখে। লাট সাহেবের কুকুরটার একটা ঠ্যাং কি করে ট্রেনের চাকায় কাটা যায় সে খবরটা গুছিয়ে বলল। তারপর পণ্ডিত মশাই ফের অনেকক্ষণ চুপ করে থাকার পর আপন মনে আস্তে আস্তে বললেন, আমি, ব্রাহ্মণী, বৃদ্ধা মাতা, 3 কন্যা, বিধবা পিসি, দাসী, একুনে আমরা 8 জনা। তারপর হঠাৎ কথা ঘুরিয়ে ফেলে আমাকে জিজ্ঞাসা করলেন, মদনমোহন কিরকম অঙ্ক শেখায় রে? মদনমোহন বাবু আমাদের অঙ্কের মাস্টার, পণ্ডিত মহাশয়ের ছাত্র। বললুম, ভালোই পড়ান। পণ্ডিত মশাই বললেন,
বেশ বেশ, তবে শোন, মিম্বারুল্লাহ শালা বলল লাট সাহেবের কুত্তাটার পিছনে মাসে ৭৫ টাকা খরচ হয়। এবার দেখি তুই কীরকম অঙ্ক শিখেছিস। বল তো দেখি, যদি একটা কুকুরের পেছনে মাসে ৭৫ টাকা খরচ হয় আর সে কুকুরের ৩টে ঠ্যাং হয়, তবে ফি ঠ্যাংয়ের জন্য কত খরচ হয়? আমি ভয় করেছিলুম পণ্ডিত মশাই একটা মারাত্মক অঙ্ক কষতে দেবেন। আরাম বোধ করে তাড়াতাড়ি বললুম, আগে ২৫ টাকা। পণ্ডিত মশাই বললেন, সাধু সাধু। তারপর বললেন, উত্তম প্রস্তাব। অপিচ আমি, ব্রাহ্মণী, বৃদ্ধা মাতা, ৩ কন্যা, বিধবা পিসি, দাসী, একুনে ৮ জন। আমাদের সকলের জীবন ধারণের জন্য আমি মাসে পাই ২৫ টাকা। এখন বল দেখি, তবে বুঝি তোর পেটে কত বিদ্যে। এই ব্রাহ্মণ পরিবার লাট সাহেবের কুকুরের কটা ঠ্যাংয়ের সমান? আমি হতবাক, মাথা নিচু করে রইলুম। শুধু আমি না, সমস্ত ক্লাস নিস্তব্ধ। পণ্ডিত মশাই হুঙ্কার দিয়ে বললেন, উত্তর দে। মূর্খের মতো একবার পণ্ডিত মশাইয়ের মুখের দিকে মিটমিটিয়ে তাকিয়েছিল। দেখি সে মুখ লজ্জা, তিক্ততা, ঘৃণায় বিকৃত হয়ে গিয়েছে। ক্লাসের সব ছেলে বুঝতে পেরেছে, কেউ বাদ যায়নি। পণ্ডিত মশাই আত্ম অবমাননার কি নির্মম পরিহাস সর্বাঙ্গে মাখছেন আমাদের সাক্ষী রেখে। পণ্ডিত মশাই যেন উত্তরের প্রতীক্ষায় বসে আছেন। সেই জগদ্দল নিস্তব্ধতা ভেঙে কতক্ষণ পরে ক্লাস শেষের ঘন্টা বেজেছিল আমার হিসাব নেই। এই নিস্তব্ধতার নিপীড়ন স্মৃতি আমার মন থেকে কখনো মুছে যাবে না। গল্প পাঠে দেবস্মিতা রায়।